তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। জানুয়ারিতেই দেশে আসছে অক্সফোর্ডের ৩ কোটি ডোজ করোনা টিকা, সিরাম বেক্সিমকো সরকারের চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলে নাটকীয়তা, হোয়াইট হাউস থেকে ৬ ইলেকটোরাল ভোট দূরে বাইডেন। জলবায়ু পরিবর্তন প্রশমন খাতের ৭ প্রকল্পে মোট বরাদ্দের ৫৪% অর্থই লোপাট, দাবি টিআইবির। রাজধানীর মুগদায় ফ্ল্যাটে তরুণীর গলিত মরদেহ উদ্ধার, বিয়ের ২ সপ্তাহ না যেতেই হত্যাকাণ্ডের শিকার। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আগামী জানুয়ারিতে দেশে আসছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ৩ কোটি ডোজ করোনা টিকা। ভারতের সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় চুক্তি শেষে এমন আশার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, অক্সফোর্ডের টিকা নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যমন্ত্রী জানান, সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে প্রাথমিকভাবে ৩ কোটি ডোজ করোনার টিকা দেবে। এই হিসেবে প্রথম ধাপে ১.৫ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। এরপর প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা দেবে সিরাম। একজনকে ২৮ দিনের ব্যবধানে ২ ডোজ টিকা দেওয়া হবে। প্রতি ডোজের দাম পড়বে $৫ বা প্রায় ৪৫০ টাকা। আমরা সরাসরি সিরামের কাছ থেকেই এটা ক্রয় করছি। বেক্সিমকো তাদের এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা সকল সাপোর্ট দিয়ে যাবে, মানে অর্থাৎ ওখান থেকে আনার দায়িত্বটা বেক্সিমকোর উপরে পড়বে। টিকা পাওয়ার ক্ষেত্রে করোনা মোকাবিলার সম্মুখ যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবে। এরপরই থাকছেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, গণমাধ্যম কর্মী ও বয়স্করা। এছাড়া বেসরকারিভাবে যারা করোনার টিকা দিতে চান তাদেরকেও সরবরাহ করবে বেক্সিমকো, তবে সেক্ষেত্রে দাম ভিন্ন হবে। বাংলাদেশে তো ভ্যাকসিন আমরা দিয়েই আসছি, সেই ভ্যাকসিনটা সরকারিভাবে যেটা দিবে সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। যদি কোনো সার্ভিস চার্জ কিছু যদি সরকার ধরে সেটা পরের সিদ্ধান্ত হবে। আর প্রাইভেটেও তো এটা আনবে, প্রাইভেট তো তারা তাদের চার্জ একটা নিবে, তাদের সেই চার্জ অনুযায়ী তারা প্রাইভেটলি দিবে। এ সময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, আবহাওয়া সহ অন্যান্য অনুষঙ্গ বিবেচনায় অক্সফোর্ডের টিকা বাংলাদেশিদের জন্য তুলনামূলকভাবে ভালো, এর দামও পড়বে কম। এই ভ্যাকসিনটা আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা আছে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে সরকারের, এটাতে যেরকম টেম্পারেচার কোল্ড চেইন মেনটেন করতে হয় এটা তাই লাগে। সো এটা আমাদের জন্য মাচ বেটার অপশন। আমাদের ধারণা দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট অর ওয়ান অফ দ্য ফার্স্ট ভ্যাকসিন যেটা নাকি ওদের অ্যাপ্রুভাল পাবে, এবং ইট ইজ অলরেডি এখন যে কয়েকটা স্টাডি হয়েছে ইট ইজ কনসিডার্ড টু বি সেফ অ্যান্ড এফেক্টিভ, অ্যান্ড ফাইনালি এখন পর্যন্ত ডেফিনেটলি ইট ইজ দ্য চিপেস্ট। বিশ্ববাজারে অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশে অক্সফোর্ডের করোনা টিকা প্রাপ্তির আশা করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৪ এবং নারী ৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,০২১ জনের। ১১৪টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৫,২২৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৮৪২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.১০%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,১৬,০০৬ জনে। সুস্থ হয়েছেন আরও ১,৮৯১ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৩৩,৫৮৮ জন। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে নানা নাটকীয়তা। বুধবার টেক্সাস ও ফ্লোরিডা মিলিয়ে ৫৭ ইলেকটোরাল ভোটে এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগান, উইসকনসিনে জিতে আবার নিজের জায়গা শক্ত করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন। এদিকে জর্জিয়া, পেনসিলভেনিয়া রাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এর মধ্যে ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলোতে জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। মামলা ঠুকেছেন ৪ রাজ্যে। আবার ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জয় থেকে মাত্র কয়েক পা পিছিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াই করে ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলোর বেশিরভাগেই জয় পেয়েছেন তিনি। তবে এখনও প্রধান ৪ রাজ্যে চলছে ভোট গণনা। আপাতত বাইডেনের কাঁটা আটকে আছে ২৬৪টি ইলেকটোরাল ভোটে। আর মাত্র ৬টি ভোট পেলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন ৩বারের প্রার্থী জো। এদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। জয়ের জন্য তার আরও প্রয়োজন ৫৬টি। ভোট গণনা চলছে আলাস্কা, জর্জিয়া, নেভাডা, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভেনিয়ায়। এই ৫ রাজ্যে মোট ৬০টি ইলেকটোরাল ভোট রয়েছে। তবে নেভাডা ডেমোক্র্যাট ঘাঁটি হওয়ায় সেখানে জয়ের আশা নেই ট্রাম্পের। সেক্ষেত্রে ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত হচ্ছে না বর্তমান মার্কিন প্রেসিডেন্টের। এর মধ্যে নেভাডায় বাইডেন এগিয়ে, ভোটের ব্যবধান কমছে জর্জিয়ায়। অন্যদিকে পেনসিলভেনিয়ায় এবং নর্থ ক্যারোলিনায় এগিয়ে ট্রাম্প। তবে বাইডেন এগিয়ে থাকার সময়ই নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। জর্জিয়ায় ভোট গণনা তাৎক্ষণিকভাবে বন্ধের জন্য মামলা করেছে ট্রাম্প শিবির। এর আগে জালিয়াতির অভিযোগ তুলে মিশিগান, উইসকনসিন, পেনসিলভেনিয়াতে ভোট পুনর্গণনার আবেদন করেছে ট্রাম্প। তার আহ্বান উপেক্ষা করে সেখানকার গভর্নর জানিয়েছেন তার রাজ্যে ভোট গণনা চলবে। এদিকে মার্কিন নির্বাচনের ভোট গণনার মধ্যেই গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ায় বিক্ষোভ করেছে ট্রাম্প বিরোধীরা। বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, শিকাগো, মিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস, সিয়াটল এবং ফিলাডেলফিয়াতেও। এ সময় কয়েক জায়গায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। গ্রেফতার হয়েছে শতাধিক। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড ভোট পেয়েছেন জো বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই অন্য যে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর চেয়ে বেশি ভোট তার। ভেঙেছেন সাবেক বস বারাক ওবামার রেকর্ডও। আর প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে ৩৫ লাখ ভোটে। এবার প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে ভোট দিয়েছেন ১৬ কোটির বেশি ভোটার। গত ১২০ বছরে কোনো নির্বাচনে এত মার্কিনই ভোট দেননি। ভোট গণনা এখনও শেষ হয়নি, কিন্তু এরই মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেয়েছেন ৭ কোটির বেশি ভোট। এর আগে ২০০৮ সালে মার্কিন নির্বাচনে ৬ কোটি ৯৪ লাখের বেশি ভোট পেয়েছিলেন বারাক ওবামা। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট এখনও নিশ্চিত করতে পারেননি বাইডেন। ২৭০টি ভোট পেতে বাকি আর মাত্র ৬ ভোট। সে হিসেবে জয়ের খুব বেশি দূরে নন বাইডেন। এই ৬টি ভোট পেলেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবেন ৭৭ বছর বয়সী জো বাইডেন। এদিকে মিশিগান ও উইসকনসিনে ফল পাওয়ার পর নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী বাইডেন। আমি নিশ্চিত জয় আমাদেরই হবে, কিন্তু এই জয় শুধু আমাদের না, বরং পুরো আমেরিকার, এই দেশের মানুষ ও গণতন্ত্রের। এরপর নীল বা লালের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা জিতলে থাকবে শুধু যুক্তরাষ্ট্র। এদিকে এবার ডাকযোগে দেয়া ভোটের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে। ১০ কোটি ১২ লাখের বেশি আগাম ভোটের মধ্যেই এবার ডাকযোগে ভোট দিয়েছেন ৬ কোটির বেশি। এর আগে গত কয়েকটি নির্বাচনে ৬০% মতো আগাম ভোট পড়ে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নৌবাহিনীকে আধুনিক, দক্ষ, শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তুলতে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নৌবাহিনীর নতুন ৫টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে কথা জানান তিনি। পরে দেশের সমুদ্র সম্পদ সঠিকভাবে আহরণ ও কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরঞ্জামাদিতে সুসজ্জিত প্রতিটি যুদ্ধ জাহাজ। দেশের নৌবাহিনীর বহরে যুক্ত হলো নতুন আরও ৫টি জাহাজ। জাহাজগুলো হলো ওমর ফারুক, আবু উবাইদা, প্রত্যাশা, দর্শক ও তল্লাশি। এর মধ্যে গণচীন থেকে আনা হয়েছে বানৌজা ওমর ফারুক, আবু উবাইদা ও প্রত্যাশা যুদ্ধ জাহাজ। এছাড়া খুলনা শিপইয়ার্ডে বানানো হয় দর্শক ও তল্লাশি জরিপ জাহাজ। সার্ভে ভেসেল বানৌজা দর্শক।
বৃহস্পতিবার সকালে এই 5টি জাহাজ কমিশনিং শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর মধ্য দিয়ে নৌবাহিনী তাদের ধারাবাহিক অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং তখন নৌবাহিনীরও যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সময় থেকে নৌবাহিনীর যাত্রা শুরু হয়। সে সময় থেকে সাহসিকতার সাথে শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও কাজ করে যাচ্ছে এ বাহিনী। নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা, এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো। ধীরে ধীরে আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করব। আমাদের নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত লোকচক্রের অন্তরালে থেকে অনেক প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করে সমুদ্রে রাখা সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা বিধান করে যাচ্ছেন। এটা সত্যি প্রশংসা দাবি রাখে এবং আমরা সবসময় এটা প্রশংসা করি। প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর দেশের বিশাল সমুদ্র সীমার অধিকার অর্জন নিয়ে ভাবা হয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে কাজ করছে। গড়ে তোলা হয়েছে ব্লু ইকোনমি। কারণ আমাদের যে অর্থনীতিতে অবদান রাখতে পারে, এই সমুদ্রের যে অপার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত সমুদ্র সম্পদ আমাদের রয়েছে, সেই সম্পদ আহরণ করা এবং সেগুলিকে কাজে লাগানো, এটাই আমাদের লক্ষ্য। কারোর সাথে যুদ্ধ নয়, তবে যদি বাংলাদেশ কখনো আক্রান্ত হয় তা প্রতিরোধে নৌবাহিনীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। সীমানা করে দিয়ে গিয়েছেন 1974 সালে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তন প্রশমন খাতের 7টি প্রকল্পে মোট বরাদ্দের 54% লোপাট হয়েছে বলে দাবি টিআইবির। বনায়ন ও সোলার প্যানেল স্থাপনের এ কাজ পেতে সাবেক এক মন্ত্রীর একান্ত সচিবকে 10% ঘুষ দিতে হয়েছে বলেও জানায় সংস্থাটি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রকল্পে অনিয়ম জেনেও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বন্যা, খরায় শস্য উৎপাদনে মারাত্মক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জলবায়ু পরিবর্তনের এ প্রভাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আফ্রিকা মহাদেশ। বিভিন্ন সংস্থার জরিপ বলছে, আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে 4র্থ অবস্থানে। ক্ষয়ক্ষতি রোধে 2010 থেকে জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বনায়ন ও সোলার প্যানেল স্থাপন সহ 173টি প্রকল্প নেয় সরকার। এসব প্রকল্পের 7টির উপর জরিপ চালিয়ে অনিয়ম দুর্নীতির তথ্য পায় টিআইবি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় জরিপের এ ফল। প্রত্যেকটি চারার জন্য প্রকল্প প্রস্তাবনায় সুনির্দিষ্টভাবে 205 টাকা করে বরাদ্দ করা হয়েছিল এবং প্রকল্প প্রস্তাবনায় প্রত্যেকটি চারার সাথে একটি খাঁচা থাকার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল, যার কিছুই বাস্তবায়নের সাথে আমরা মিল দেখতে পাইনি। টিআইবি নির্বাহী পরিচালক দাবি করেন, এসব প্রকল্পে শুধু লাভবান হচ্ছে প্রভাবশালী মহল। স্থানীয়ভাবে প্রকল্পের যে চাহিদা বা গুরুত্ব বিবেচনা না করে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প প্রণীত হচ্ছে, অনুমোদন করা হচ্ছে এবং বাস্তবায়ন করা হচ্ছে। এবং এর ফলে একদিকে আর্থিক অপচয় হচ্ছে, প্রশমনে বাস্তব কোনো সুফল আমরা পাচ্ছি না, এবং এক শ্রেণীর প্রভাবশালী মহল লাভসু বা যারা বিভিন্নভাবে প্রভাবশালী দেশের সাথে সংযুক্ত, তারাই লাভবান হচ্ছেন অনিয়ম দুর্নীতি এবং অনেক ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে। সেটা চিত্র আপনারা দেখেছেন। ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় তহবিল সংগ্রহে সরকারের সক্রিয় ভূমিকা নেই বলেও দাবি করে সংস্থাটি। পরিবেশগত এনভায়রনমেন্টাল ডিপ্লোমেসি বলা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে যে ধরনের সাফল্য এবং যে অবদান রেখে সুনাম অর্জন করেছিল, সেই সুনাম কিন্তু এবং অবদান ক্ষুণ্ণ হতে চলছে আমাদের বিপরীতমুখী অবস্থানের কারণে। জলবায়ু ট্রাস্ট তহবিল ব্যবহার নীতিমালা 2012 লঙ্ঘন বিষয়ে সুনির্দিষ্ট শাস্তির বিধান ও নীতিমালা সংশোধন সহ 5 দফা সুপারিশও করে টিআইবি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। যদি এই বছর স্কুল খোলে তবে এই সিলেবাসের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, নইলে অটো পাস দিয়ে সনদ দেবে স্ব প্রতিষ্ঠান। স্কুল বন্ধ 15 নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীদের অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে প্রাথমিকে এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, যদি স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয় তবে শিক্ষার্থীদের 1 মাস স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে। এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাসও করা হচ্ছে। 30 দিনেরও একটা সিলেবাস ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, যদি আমরা ডিসেম্বরেও খুলতে পারি তাও আমার ওই সিলেবাসে আমরা
একটা মূল্যায়ন করব আর কি। এবার পিএসসি পরীক্ষা হচ্ছে না, তাই কেন্দ্রীয়ভাবে কোনো সনদও দেয়া হবে না, তবে স্ব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সনদ দেবে। সেইটা হলো স্ব বিদ্যালয়। আপনার ক্লাস 5-এর জন্য একটা পদ্ধতি থাকবে যে তারা ওই স্কুলের টিচাররা যেভাবে চায় তারা পরীক্ষাও নিতে পারে বা তারা টেস্টও করতে পারে, তারা সেখানে মূল্যায়ন করে একটা সনদ দিবে 6-এ ভর্তি হওয়ার জন্য। শিক্ষকরা বলছেন একাডেমিক কার্যক্রম চালানোর সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী আমাদেরকে যারা কর্তৃপক্ষ যেরকম নির্দেশনা দিবে আমরা শিক্ষকরা প্রস্তুত রয়েছি এবং আমাদের বিদ্যালয়ে প্রস্তুত রয়েছে। নির্দেশনা মোতাবেক আমরা এই সিলেবাস সম্পন্ন করার চেষ্টা করব। বিদ্যালয় খোলা না গেলে বাড়িতে বসেই এই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করবে শিক্ষার্থীরা, জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মুগদার মান্ডায় একটি বাসা থেকে তরুণের গলিত মরদেহ উদ্ধার হয়েছে। স্বজনেরা জানিয়েছেন সপ্তাহ দুয়েক আগে নিলয় নামে এক তরুণের সঙ্গে বিয়ে হয়েছিল তার। এরপর ওই বাসায় বসবাস করছিলেন তিনি। বুধবার রাতে খবর পেয়ে লিমা আক্তার নামে ওই তরুণীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল মর্গে। সপ্তাহখানেক আগে লিমাকে খুন করা হয় বলে ধারণা পুলিশের। স্বজনদের অভিযোগ, নেশার টাকার জন্য লিমাকে চাপ দিত স্বামী নিলয়। টাকা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। নিলয় পলাতক বলে জানিয়েছে পুলিশ, তবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। ওই ছেলে আমরা চিনি না, ও যোগাযোগ করে নাই, যোগাযোগ কার সাথে করতেও দেয় নাই। ওই ছেলের পালায় পড়ে একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে, আমরা জন্য কি থানা হেফাজতে আছে বর্তমানে। ওই মেয়েটার ওই ছোটোবেলা থেকে আর সঙ্গত সাথী। তো বাকি তথ্য আমরা তো সব কিছু জানি না। জানুয়ারি থেকে কুসং করে বলেও না, সার কাছে ভিড়তেও দেয় না। বাকিটা ওই দুজনে জানে মোটামুটি। মামলা তদন্ত অব্যাহত আছে। আমরা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন টিম এই মামলা রহস্য উদ্ঘাটনে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করতেছে, কাজ করতেছে। 16 বছর ধরে প্রতারণা, হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব, কখনো এনজিও ব্যুরোর শীর্ষ কর্মকর্তা পরিচয়ে এই কাণ্ড করেছেন তিনি। ভিলেজ ইমপ্রুভমেন্ট সোসাইটি নামে খুলেছিলেন নাম সর্বস্ব এনজিও। তার হাত থেকে রেহাই পায়নি পুলিশ থেকে শুরু করে রেজিস্ট্রি অফিসের পিওনও। গ্রেপ্তারের পর এই আশরাফের অভিনব সব প্রতারণার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। পুলিশের এএসআই কাশীনাথ মণ্ডল 2017 সালে রাজধানীর নিকেতনে পরিচয় হয় আশরাফের সঙ্গে। তার 3 স্বজনকে বাংলাদেশ ব্যাংক ও পুলিশে চাকরি দেওয়ার কথা বলে নেন 20 লাখ টাকা। চাকরি তো দূরে, কিছুদিনের মধ্যেই এলাকা থেকেই উধাও আশরাফ। মোট 20 লাখ টাকা নেয়। পরবর্তীতে সে 3 লাখ টাকা দেয়, বাকি টাকা সে আজ দিই কাল দিই এইভাবে সে আমাকে প্রতারণা করে আসছে। গাজীপুরের রেজিস্ট্রি অফিসের কর্মচারী কবির হোসেন প্রাইমারি স্কুলের শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে নেন 4.5 লাখ টাকা। কবিরের অভিযোগ, গাজীপুরের শতাধিক ব্যক্তির অন্তত 3 কোটি টাকা হাতিয়েছেন আশরাফ। আমার নিজের চাচাতো বোন এবং বাইকনার জন্য টাকা দিয়েছিলাম 6 সে 1.5 লক্ষ টাকা দিছে। বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে গাজীপুর থেকে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার মতন হাতিয়ে নিয়েছে। প্রতারণার একাধিক অভিযোগ পাওয়ার পর রাজধানীর তেজগাঁও থেকে এক সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। আশরাফের বাড়ি দিনাজপুরের খানসামায়। তার প্রতারণার প্রথম শিকার সেখানকার বন্ধুরা। 2007 সালে ভিলেজ ইমপ্রুভমেন্ট সোসাইটি নামে এনজিও খুলে চাকরি দেওয়ার কথা বলেও অর্থ আত্মসাৎ করেন অনেকের। বিষয়টি জানাজানি হলে চলে যান গাজীপুর। চলাফেরা শুরু করেন দামি গাড়িতে। পরিচয় দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও এনজিও বিষয়ক ব্যুরোর শীর্ষ কর্মকর্তা হিসেবে। ফেসবুক আছে, ফেসবুকে স্যার তার স্ট্যাটাসের মাধ্যমে লোক কালেকশন করে। আমি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওর চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্নখানে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নিয়েছি। অভিযোগ আছে গাজীপুর থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে চলে আসেন ঢাকার নিকেতনে। সেখানেও বিষয়টি আলোচনা এলে চলে যান আশকোনায়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 15 লাখ টাকা অথবা 20 লাখ টাকা ঋণ দেওয়া হবে। 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা তাকে অ্যাডভান্স প্রদান করতে হবে। এভাবে সে বিপুল সংখ্যক ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছ থেকেও ঋণ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এখানেই শেষ নয়, আশরাফ বিএনপির হয়ে দিনাজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন 2 বার। আশরাফ একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর 4 আসনে ছিলেন মনোনয়ন প্রত্যাশী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যপণ্যের লাগামহীন দামে বেড়েই চলেছে মূল্যস্ফীতির হার। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 6.5%, যা 6 বছরের মধ্যে সর্বোচ্চ। মূলত খাদ্য ব্যয় বাড়তে থাকায় মূল্যস্ফীতি বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাণিজ্যমন্ত্রী জানালেন, দাম সহনীয় রাখতে নিত্যপণ্যের সরবরাহ এবং আমদানি বাড়ানো হচ্ছে। জোরদার করা হচ্ছে বাজার তদারকি। করোনা মহামারীর নেতিবাচক প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আয়ে। অনেকে হয়েছেন কর্মহীন, আবার অনেক পরিবার সঞ্চয়ের উপর জীবন ধারণ করছেন। এর উপর যোগ হয়েছে নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম। সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ ঘোষণা করলে বেড়ে যায় পেঁয়াজের দাম। দেশে কয়েক দফা বন্যায় বাড়তি সবজির দরও। এরপর অক্টোবরে দাম বাড়ার তালিকায় যোগ হয় আলু। সঙ্গে চাল, ডাল, তেল, ডিম, আদা, রসুনও ভোগাচ্ছে ভোক্তাদের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদন বলছে, গত মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 6.44%। এর আগে সবশেষ 2014 সালের অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল 6.6%। এই বছর সেপ্টেম্বরে এ হার ছিল 6 ভাগের কম। লম্বা বন্যার কারণে এবং অন্যান্য কারণে আমনেও ঘাটতি হবে, এবং যদি আমদানি করা না হয় তাহলে আমনের দাম নতুন ফসল আসার পরেও কমবে না। এবং সবজির বাজারে হয়তো মাসখানিকের মধ্যে আমরা শীতের সবজি দেখতে পারবো এবং মূল্যের পতন ঘটবে, কিন্তু অন্যান্য পণ্য যেমন পেঁয়াজ বা আলু, সেখানে কিন্তু সহজে দাম কমবে না। বিবিএস এর তথ্য অনুযায়ী গ্রাম ও শহর দুই ক্ষেত্রে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে। নিত্যপণ্যের বাড়তি দামই মূল্যস্ফীতির হার বাড়ার মূল কারণ বলছেন বিশ্লেষকরা। আমরা যদি দেখি এক্ষেত্রে খাদ্য মূল্যস্ফীতি মূল কারণ, এবং খাদ্য মূল্যস্ফীতির দিকে যদি তাকাই তাহলে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে মূলত এই মূল্যস্ফীতিটি হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, বাজারে নজরদারি বাড়ানোর মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা করছে সরকার। জিনিসপত্রের দামটা কমানো গেলে হয়তো মূল্যস্ফীতিটা কমবে। আমরা তো যেটা বিশেষ করে আলুতে বেড়েছিল, পেঁয়াজটা তো মোটামুটি কন্ট্রোলের মধ্যে আনা গেছে। এখন এই চেষ্টা করছি আমরা জিনিসপত্রের দাম একটু কমানোর জন্য। করোনায় আয় কমে যাওয়ায় পোশাক, ফার্নিচার সহ অন্যান্য বিলাসী পণ্যের চাহিদা কমছে, ফলে কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি উদ্ধারে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ কর্মসংস্থান কেন্দ্রিক নয় বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থার প্রতিবেদন বলছে 92% কর্মজীবী মানুষই প্রণোদনার আওতায় আসেনি। ভবিষ্যতে প্যাকেজের পরিমাণ ও আওতা দুটোই বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংলাপে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। করোনার আঘাত থেকে অর্থনীতি রক্ষায় বাস্তবায়ন হচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। এর আওতায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হচ্ছে সহজ শর্তে ও কম সুদে ঋণ। পাশাপাশি কর্মহীন মানুষকে খাবার ও নগদ অর্থ সহায়তা দিচ্ছে সরকার। বড় শিল্পের জন্য প্রণোদনায় বরাদ্দ 40,000 কোটি টাকা। সিপিডির হিসাবে অক্টোবর পর্যন্ত এই খাতে ঋণ বিতরণ হয়েছে 70 ভাগ। এতে সুরক্ষিত 46.5 লাখ কর্ম, আর পুরোটা বাস্তবায়ন হলে আওতায় আসবে 62 লাখ। সিপিডি বলছে, কৃষি খাতের পুরো প্যাকেজ বাস্তবায়ন হলে সুরক্ষিত হবে 9.5 লাখ কর্ম। সব মিলিয়ে এখন পর্যন্ত সুরক্ষিত মাত্র 8 ভাগ কর্মসংস্থান। যেইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনের মাধ্যমে আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতে যারা রয়েছেন, আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য এই ধরনের মানে সুযোগ সুবিধাটা সরকার চাইলেও, ব্যাংকগুলো চাইলেও হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে নিঃসন্দেহে এই জায়গাটাতে আমাদের আরো বেশি পর্যালোচনার প্রয়োজন আছে। নীতি নির্ধারণের পাশাপাশি বাস্তবায়নে অনেক দুর্বলতা দেখছে সিপিডি। গবেষণা বলছে, বড় ব্যবসায়ীরা যত সহজে ঋণ পাচ্ছেন, ছোট ব্যবসায়ীরা তত সহজে পাচ্ছেন না। আবার সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় যাদের সুরক্ষা দেওয়ার কথা, নানা দুর্বলতায় তাও ঠিক মতো হচ্ছে না। যতগুলো প্রণোদনা দেওয়া হয়েছে তার সাথে যেহেতু আমরা কর্মসংস্থানের সংযোগকে সরাসরিভাবে উপস্থাপন করতে পারিনি, আগামী দিনে কিভাবে করব। যেমন বিদেশে কি হয়, নতুন চাকরি সৃষ্টি করেন, একটি শ্রমিকের চাকরি দেন, একটি কর্মসংস্থান হয়, তাহলে তার কিছু অংশ সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে পূরণ করা হয়। অর্থাৎ আপনি প্রণোদনাকে সোজাসুজি ভাবে কর্মসংস্থানের সাথে আপনি যুক্ত করে নিয়ে আসবেন কিনা, সেটা একটা দেখার বিষয় আছে। তবে সঠিক নীতি নির্ধারণের কারণে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করেন শ্রম সচিব।
বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, কর্মের নিরাপত্তায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকা অনেক বেশি। এই যে সংকট আমরা ফেস করছি, এই সংকটে ফেস করার প্রথম সরকার এগিয়ে এসছে, বিভিন্ন প্যাকেজ প্রণোদনা দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রাইভেট কমিউনিটি তারাও সাহায্যের সহানুভূতি করেছেন। ওই সময় তাদের আরো ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারে প্রায় $4 বিলিয়ন বৈদেশিক সাহায্য পেয়েছে সরকার। এর মাধ্যমে কর্মসংস্থান কতটুকু নিরাপদ হচ্ছে তাও বিশ্লেষণ করার তাগিদ দেয় সিপিডি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা শেষে রাজধানীর বাজারে ইলিশ মাছের দেখা মিললেও দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন, সপ্তাহ খানেকের মধ্যেই পুরো জমে উঠবে ইলিশের বাজার। এদিকে ইলিশ রক্ষায় বাংলাদেশের পাশাপাশি ভারতও নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। 22 দিন সরকারি নিষেধাজ্ঞার পর আবারও মাছের রাজা ইলিশের আগমন বার্তা। কারওয়ান বাজারের মাছের আড়তে তাই বিক্রেতাদের ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছে ইলিশ, তবে সরবরাহ তুলনামূলক কম। প্রথম দিন দেখা গেছে মূলত হিমাগারে রাখা মাছ। নতুন ইলিশ পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 1 কেজি আকারে ইলিশ বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা কেজিতে। 600-700 গ্রামের ইলিশের দাম 650 থেকে 700 টাকা। বড়টা বলতেছে 900, এটা বলতেছে 700, তো এটা তো 450-500 টাকা বাইরে বেচতেছে। এখানে তো কারণ বাজার দাম আরও কম হওয়ার কথা। বরিশাল বলার মাছ আসে না, সকালের কথা যেটা। আর বাজারে কিছু বাসি মাছ আছে। বাসি বলতে ওই যে অভিযানের সময় লুকায় লুকায় যারা ধরতে পারে হচ্ছে, ওই ধরে কিছু লুকায় রাখছে। লালগুলা মাছগুলা চিনার কায়দা হলো এটাই, মাছগুলো লাল। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানি ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। প্রজনন মৌসুমে এখন থেকে বাংলাদেশের মতো ভারতও ইলিশ ধরা বন্ধ রাখবে বলে জানান তিনি। যে সময় বাংলাদেশের মাছ আহরণ বন্ধ থাকে, সেই সময়গুলিতে যেহেতু আমাদের যে সকল সমুদ্র এলাকায় এটা আমরা করি, এই সমুদ্র এলাকার একটি পার্টে ভারত, একটি পার্টে আমরা যৌথভাবে কিভাবে একই সময় এই আহরণ বন্ধ রাখতে পারি, সে বিষয়ে আমাদের ভিতরে একটা ঐক্যমত হয়েছে। ওয়ার্ল্ড ফিশের তথ্য মতে গত কয়েক বছরে দেশে ইলিশে গড় ওজন বেড়েছে প্রায় 300 গ্রাম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে দ্রুত বাড়ছে করোনায় প্রাণহানি। একদিনে করোনায় সর্বোচ্চ 9,000-এর বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে। সংক্রমিত হয়েছে 5.5 লাখের বেশি মানুষ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1200 মানুষের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 2,40,000-এর কাছাকাছি। একদিনে সেখানে রোগী শনাক্ত হয়েছে 1,08,000। সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে বুধবার মৃত্যু হয়েছে 700-র বেশি। নতুন 50,000 রোগী নিয়ে দেশটির মোট সংক্রমিতের সংখ্যা 1,24,000-এর বেশি। ব্রাজিলে 24 ঘন্টায় প্রাণ গেছে 622 জনের। নতুন শনাক্ত প্রায় 24,000। এছাড়াও আর্জেন্টিনায় 468, রাশিয়ায় 389, ফ্রান্সে 385 ও স্পেনে 300 মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বের মৃতের সংখ্যা 12,30,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 4,84,000-এর বেশি। রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের। সাকিবের মাও ফিরছেন একই সাথে। নিষেধাজ্ঞার পর বেশিরভাগ সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে। দেশে ফিরে অনুশীলন শুরু করবেন 10 নভেম্বর মিরপুর স্টেডিয়ামে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে। এদিকে নিষেধাজ্ঞা থেকে ফিরে আবারও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জিতেছেন সাকিব। মোহাম্মদ নাবিকে সরিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন টাইগার মহাতারকা। বাংলাদেশের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে ঢাকা এসেছে নেপাল ফুটবল দল। দুপুর 2টায় চার্টার্ড বিমানে করে পৌঁছায় দলটি। 35 সদস্যের বহরে খেলোয়াড় 25 জন আর বাকি 10 জন কোচিং ও সাপোর্টিং স্টাফ। 3 দিনের কোয়ারেন্টিনে থাকবে পুরো দল। এরপর শুরু করবে অনুশীলন। 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে নেপাল। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগের দিন নেপাল স্কোয়াডের 2 খেলোয়াড় করোনা পজিটিভ হন। এর আগে দলটির ক্যাম্পে আরও 4 ফুটবলার কোভিড আক্রান্ত হয়েছিলেন। সেই কারণে প্রাথমিকভাবে 40 জন আসার কথা থাকলেও শেষ পর্যন্ত 35 জনের বহর এসেছে। ম্যাচের 72 ঘন্টা আগে দু দলের ফুটবলারদের পুনরায় করোনা পরীক্ষা করা হবে। মহামারী কাটিয়ে ফুটবল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেপালের হেড কোচ।
এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাই।